নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই শুভ নববর্ষে। আমি সম্পূর্ণা রায়, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকল বিদ্বজ্জন ও শ্রোতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ শুধু একটি নতুন ক্যালেন্ডারের সূচনা নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক নবজাগরণের মুহূর্ত। এই শুভ প্রেক্ষিতে আজকের আমাদের আলোচ্য বিষয় বাংলা নববর্ষ এবং তার ইতিহাস। এই গুরুত্বপূর্ণ বিষয়কে আরো গভীরভাবে অনুধাবনের জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক এবং আমাদের একাডেমির অ্যাডভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য ডক্টর মনতোষ দাশগুপ্ত মহাশয়। ডক্টর দাশগুপ্ত মহাশয় দীর্ঘ দিন ধরে একনিষ্ঠভাবে গবেষণাধর্মী চিন্তা ও অধ্যয়নের সঙ্গে যুক্ত। তার প্রতিটি আলোচনা গভীরতা ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত। বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে রামকৃষ্ণানন্দ চেয়ার প্রফেসর হিসেবে কর্মরত এবং বহু ছাত্রছাত্রীকে উচ্চতর গবেষণার পথে দিশা দেখাচ্ছেন। তার নিরলস সাধনা, জ্ঞান চর্চা ও সংস্কৃতি বোধ আমাদের সকলের কাছে অনুপ্রেরণার উৎস। আজকের এই সন্ধ্যায় তার আলোচনার মাধ্যমে বাংলা নববর্ষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য নতুনভাবে আমাদের সামনে উন্মোচিত হবে। এবার আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মনতোষ দাশগুপ্ত মহাশয়কে আজকের বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। নমস্কার সবাইকে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাইকে বাংলা নববর্ষের, নববর্ষ বললেই বাংলা বোঝায়, নববর্ষের শুভকামনা। আগামী দিনগুলি ভালো কাটুক, অন্তত এই আশাই আমরা করি যে বিগত দিনগুলির থেকে, বিগত বছরের থেকে সামনের দিনগুলি, সামনের বছরগুলি আরো ভালো হবে। এই যে নববর্ষ, এটি একটি বিশেষ ক্ষণ, দিন তো বটেই, কিন্তু এই যে নববর্ষের ভোরবেলাটাই একটি যেন নতুন আমেজ এখনো নিয়ে আসে। ইংরেজিতে প্রথম যে মাসটা জানুয়ারি, সেখানে কথাটা এসছে জানুস থেকে, মিথোলজিক্যাল একটি চরিত্র, দৈত্য বলা যায়। তার দুটি মাথা, একটি সামনে একটি পেছনে, অর্থাৎ একটি মুখ দিয়ে সে দেখে সামনে, একটি মানে মাথা, চোখ দিয়ে সে সামনে দেখে, আরেকটি মাথা সেই চোখ দিয়ে সে পেছনে দেখে। অর্থাৎ পেছনে কি ফেলে গেলাম, সামনে কি আসছে, এই দুটো জিনিস একসাথে দেখা যায়। আমাদের নববর্ষেও ঠিক সেই রকম। সেই জন্য গুরুদেব রবীন্দ্রনাথ তার কোরীয় কোমলে পরপর দুটো কবিতা লিখেছিলেন। একটি কবিতা নাম হচ্ছে পুরাতন, এরকম: হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে, হেথায় বাজিছে বাঁশি, হেথায় উঠিছে হাসি, হেথা নব বসন্তের বাতাস বইছে। অর্থাৎ আর তোমাকে দরকার নেই। আর নূতন বলছে যে হেথাও তো পশে সূর্য কও, ভোর ঝটিকার রাতে দারুণ অশনি পাতে, বিদিরিল যে গিরি শিখর, বিশাল পর্বত কেটে পাষাণ হৃদয় ফেটে
প্রকাশিল যে ঘোর গহ্বর, প্রভাতে পুলকে হাসি, বহিয়া নবীন হাসি, এথাবত পশু। অর্থাৎ জীবনে চলার পথে বাধা আছেই, সেই বাধাগুলিকে কেটে নতুন ভাবে এগিয়ে যাবার নামই হচ্ছে নূতন। কাজে আমরা যদি আশা করি যে সামনের বছরে একেবারেই কোনো বাধা বিপত্তি থাকবে না, একেবারেই দুঃখ যন্ত্রণা থাকবে না, সেটা স্বাভাবিক নয়। কিন্তু সবগুলি অতিক্রম করে আমাদের বলতে হবে এথাবত পশে সূর্য। আরেকটি মজার কথা আছে, সেটি শিবরাম চক্রবর্তী বলেছেন যে যতই লাফালাফি করো না কেন, নূতন বছর, কোনো নূতন বছরই 1 বছরের বেশি টেকে। অর্থাৎ 1 বছর পরে সেটি পুরনো হবেই। তো সেই নিয়ে আর এত লাফালাফি করারই বাকি আছে। ঠিকই আমরা জানি যে নতুন বছর পুরনো হবেই, তবে কেন লাফালাফি করি? আর নতুন বছরই বা কেন এত উৎসাহ নিয়ে উদ্দীপনা জাগিয়ে আসে? এই উত্তরটি আছে ওমর খৈয়ামের কাছে। ওমর খৈয়াম লিখছেন, another voice when I was sleeping cries, the flower should open with the morning skies, and the retreating whisper as I awake, the flower that once has blown forever dies. এটির অনুবাদ করেছি আমি। ঘুমিয়েছিলাম, শব্দ কিসে ঢুকলো এসে কানে, ফুলের ঘুম ভাঙবে জানি ভোর আকাশের গানে, জেগে আবার ফিসফিসানি কে যেন কেবল বলে, ফুটেছে যে ফুল মরণটাকেই ভাগ্য বলে মানে। অর্থাৎ যে ফুল ফোটে সে জেনেই ফোটে যে সে চিরতরে মরেই যাবে, তবু তো সে ফোটে, ফোটাতেই তার আনন্দ। তো কাজেই নতুন বছরও তেমনি পুরনো হয়ে যায় ঠিকই, কিন্তু তবু আশাতেই তার আনন্দ। এবং এই পুরনো বছর নিয়ে প্রত্যেক দেশেরই একটি, কিন্তু সাধারণভাবে তো আমরা সেই যে গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে 1 জানুয়ারিকেই সারা বছর মোটামুটি একটি উদযাপিতব্য দিবস হিসেবে ধরে নিয়েছি। 1 জানুয়ারি একটি নববর্ষ হিসেবে, নিউ ইয়ার হিসেবে পালন করা হয়। আমাদের এখানে অবশ্য, অন্তত বাংলায়, 1 জানুয়ারির একটি অন্য দিক আছে, সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে, যে সেই এদিন ছিল সেই দিবস যেদিন তিনি সবাইকে বলেছিলেন তোমাদের চেতনা হোক, কল্পতরু উৎসব। কিন্তু প্রত্যেক দেশেরই নিজস্ব একটি, প্রত্যেকের মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বাদ দিয়ে দিলাম, অন্য দেশগুলির কিন্তু নিজস্ব একটি করে নববর্ষ আছে। চীনে, মালয়েশিয়াতে আবার এটি একটু পাল্টে পাল্টে যায়, ফেব্রুয়ারি মাসে পরে কিন্তু পাল্টে পাল্টে যায়। কলকাতাতে কেউ কেউ হয়তো চীনা উৎসব নববর্ষের দিনে যে মিছিল বেরোয় ড্রাগন নিয়ে,
সেটা দেখেছেন হয়তো। আর যারা পুরোনো দিনের মানুষ, তারা যদি নীল আকাশের নিচে সিনেমাটি দেখে থাকেন, মৃণাল সেনের ছবি, চিনি ফেরিওয়ালা অবলম্বনে, গল্প অবলম্বনে, সেখানে খুব সুন্দর দেখানো হয়েছে। তবে তখন তো সাদা কালো, কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছে। তাতে তারা অনুষ্ঠানটা একটা নিজস্ব অনুষ্ঠান, নিজেদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে অনুষ্ঠান। আর 1 জানুয়ারি একটা আন্তর্জাতিকতার গন্ধ থাকে তাতে। যে দেশে যেখানেই 1 জানুয়ারি নিউ ইয়ার হিসেবে পালিত হোক না কেন, তার মধ্যে একটি আন্তর্জাতিকতার সুবাসই বলবো থাকে। কিন্তু দেশের নববর্ষে তার মধ্যে একটি অন্যরকম সুবাস আমরা পাই। আমাদের নববর্ষেও ঠিক তেমনি। এখন কথা হলো যে বাংলা নববর্ষটি এলো কখন এবং কিভাবে। 1 জানুয়ারি তো বুঝি ঔপনিবেশিক শাসন, সেইখান থেকে এসেছে, এবং এও এক ধরনের বিশ্বায়ন। বিশ্বায়ন সাধারণত 3 রকমের হয়। একটি স্বতঃস্ফূর্ত বিশ্বায়ন, স্পন্টেনিয়াস, একটি আবিষ্ট বিশ্বায়ন, ইনডিউসড, আর একটি পরবশ বিশ্বায়ন, ফোর্সড। এই যে 1 জানুয়ারি, 1 জানুয়ারির যে নিউ ইয়ার সেলিব্রেশন, এটি কিন্তু ঔপনিবেশিক শাসনের ফলে এলেও এটাকে আমরা ঠিক ফোর্সড বা পরবশ বলবো না, এটাকে ইনডিউসড বা আবিষ্ট বিশ্বায়ন বলবো। তো কারণ সেটা খুব সহজবোধ্যতে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা 1 জানুয়ারিটাকে নিলাম। কিন্তু এই বঙ্গাব্দ সংবত, এটিকে বাংলা সংবত বলে। আরেকটি হচ্ছে সাল। এইখানে একটা কথা হচ্ছে, অনেকেই বলে এই সাল আর সন, সাল কথাটা কোথায় ব্যবহার করবো, শনি বা কোথায় ব্যবহার করবো। একটা সময় ছিল যে সনটা বলতাম বাংলায়, সালটা বলতাম ইংরেজিতে। এখন অবশ্য সন সাল দুটোই আমরা একই মোটামুটি ব্যবহার করি। অঙ্কটা দেখলেই তো বোঝা যাবে ইংরেজি না বাংলা। সালের কথাটাতে পরে আসছে, যদি ভুলে যাই কেউ একজন মনে করে দেবেন যে সাল ওটা কোথেকে এলো, সেটা তো বলা হলো না। এখন হচ্ছে যে নববর্ষ, এই বাংলা নববর্ষটি এলো কোথেকে, এ নিয়ে কিন্তু অনেকগুলি মত আছে। মতগুলি কোনটা যে ঠিক বলা মুশকিল, তবে মোটামুটি যেটি গ্রাহ্য সেগুলি আমরা বলছি। এই মোটামুটি গ্রাহ্য বলতে গিয়ে আমরা বলছি এই যে, একটু 1 মিনিট। যে কোনটা পুরোপুরি ঠিক বলা মুশকিল, তবে মোটামুটি গৃহীত যেগুলি সেগুলি বলছি। দুজনের কথা এখানে আসে। একজন হচ্ছেন আকবর, এটি সবচেয়ে বেশি প্রচলিত অনেকদিন ধরে। হালে
আরেকজনের নামও এখানে জড়িত হয়ে পড়েছে, তিনি হচ্ছেন শশাঙ্ক। তো কিভাবে এদের নাম এলো? বাংলায় দীর্ঘদিন ধরে তো মুসলমান শাসন চলছে, এবং সেখানে তখন তো ইংরেজি সন ছিল না, প্রচলিত ছিল না, তখন হিজরি সনই চলতি ছিল। একটা অব্দ মুসলমান শাসনে হিজরি সন, এবং হিজরি সন তাদের কাছে তো খুব পবিত্র। হিজরাত থেকে গণনা করা হয় হিজরি সনটা, হিজরি নয়, উপলক্ষটা হিজরত নয়, ও উপলক্ষটা হিজরাত, আর সনটা হচ্ছে হিজরি। হযরত যখন মক্কা থেকে মদিনায় যান, সেই বছর, এবং সেই বছর থেকে, সেইখান থেকে হিজরি সন গণনা করা, যেটি 622 খ্রিস্টাব্দ। সেখানে গিয়ে তিনি নতুন মানে তার ধর্মমত প্রচার করেন ইত্যাদি। মদিনার লোকেরা তাকে রাষ্ট্রপতি বানায়। সেখানে তিনি একটি চার্টার অফ ডিমান্ড করেন, যেটিকে মুসলমানরা দাবি করেন এবং সঙ্গতভাবেই দাবি করেন, সেটি হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। চার্ট অফ ডিমান্ড বলতে ডিমান্ড ফ্রম সিটিজেন্স, নাগরিকদের কাছ থেকে এইটি দাবি, অর্থাৎ তাদের কি করা উচিত ইত্যাদি সমস্ত। যাই হোক, তখন থেকে তো সেটি হচ্ছে। এখন হিজরির মুশকিলটা হচ্ছে, সেটি তো চান্দ্র মাস, পাল্টে পাল্টে যায় তো। অর্থাৎ মুহররম বছরের যে কোনো সময় হতে পারে। আমাদের যেমন দুর্গাপূজা মোটামুটি শরৎকালে, সেখানেও তারিখের হেরফেরের জন্য আগে পিছিয়ে হয়, কিন্তু বাংলাতে একটা সুবিধে হচ্ছে যে মাঝখানে আস্তে আস্তে প্রলম্বিত হতে হতে এমন একটা সময় আসে যখন একটা মাস আসে, যে মাসে দুটো অমাবস্যা, ওটাকে মল মাস বলে। মল মাসে সমস্ত উৎসব নিষিদ্ধ, পূজা পার্বণ নিষিদ্ধ, ফলে মোটামুটি আবার আগের অবস্থায় ফিরে আসে। কাজে শরৎকালে দুর্গাপূজা। কিন্তু হিজরিতে তো তা হয় না, চান্দ্র মাস। তাহলে দেখবেন যে বছরের যে কোনো সময় মহরম হতে পারে, একেবারে হঠাৎ করে যে কোনো সময় হয় না, আস্তে আস্তে সরে সরে গিয়ে দেখা যাবে হয়তো কোনোবার শীতকালে পড়লো, কোনোবার বর্ষাকালে পড়লো, কোনোবার গরমে পড়লো। ঈদও তেমনি, যে কোনো উৎসব। সেই জন্য মুশকিলটা হচ্ছে এখন বছরের প্রথমে যদি রাজস্ব চাওয়া হয়, দিলাম ঠিক আছে, কিন্তু সে বছরের প্রথমটা যদি পাল্টে পাল্টে যায়, তাহলে এমন সময় রাজস্ব দিতে হবে যখন দেখি আমার শস্য ওঠেনি, তখন আমি রাজস্ব কোত্থেকে দেবো? আর সাধারণ চাষিদের পক্ষে রাজস্ব এড়িয়ে জমা করে রাখলাম ইত্যাদি, ওটা সবসময় সম্ভব, নানা কারণে সম্ভব। সেই জন্য তারা চাইছিলেন ফসলি বছর, ফসলি বছর, ফসলি ফসলি বছর চাইছিলেন। যে আমাদের যখন, এটা কিন্তু আগে কিন্তু তাই ছিল। এই যে অঘ্রাণ মাস,
হ্যাঁ, তখন এই বছর শুরু হতো কিন্তু অঘ্রাণ মাসে। কবি কঙ্কন মুকুন্দরামের অন্নদামঙ্গলে আছে, ফুল্লরা বলছেন চণ্ডীকে, ওই চণ্ডীকে যে বেঁধে নিয়ে এসেছে কালকেতু, সেই চণ্ডীকে অধিকার রূপে, মাসো মধ্যে মার্গ শিষ্য আপনি ভগবান, হাটে মাঠে বাটে গোটে সবাকার ধাম। অঘ্রাণ দিয়ে, মার্গশীর্ষ হচ্ছে অঘ্রাণ, ওই জন্য অঘ্রাণ দিয়ে শুরু হতে বলে মার্গশীর্ষ। অঘ্রাণ মাসে বছর শুরু হতো, তখন নবান্ন উৎসব হয় ইত্যাদি, ফসল উঠেছে। গীতার দশম অধ্যায়ে আছে মাসানাং মার্গশীর্ষ অহম, তাহলে মাসের মধ্যে আমি মার্গশীর্ষ মানে অঘ্রাণ। যাই হোক, সে তো অতীতের কথা তখন, এখন তো হিজরি সন অনুযায়ী করতে হয়। সেই জন্য তাদের দাবি ছিল একটা ফসলি বারস, ফসলি বর্ষপঞ্জি দরকার। তার কাছে চাইবে? আবুল ফজল আইনি আকবরীতে বলছেন, তখন আকবরের রাজত্ব সবই শুরু হচ্ছে। আকবর এক কথায় করে দিলেন নতুন বছর, নতুন বঙ্গাব্দ। দাবি ছিল বাঙালিদের একটি বঙ্গাব্দ। আমি সময়টা একটুখানি বলি, হ্যাঁ, ওই সময়টা ইতিহাস কিরকম। বাবর মারা গেলেন, হুমায়ুন সম্রাট হলেন। হুমায়ুনের রাজত্বকাল প্রথম দিকে বছর 1040 পর্যন্ত, 1540। 1540-এ শের শাহ পাঠান, শের শাহ, যার আসল নাম ছিল নাসির আলম দিল মোহাম্মদ, শের শাহ সুরি, শের শাহ সুরি, তিনি হুমায়ুনকে পরাজিত করে, বিতাড়িত করে সিংহাসনে বসেন। এই 1940, কিন্তু বেচারা 5 বছরের বেশি রাজত্ব করতে পারলেন না। সাসারামে, বিহারের সাসারামে কুপিকৃত বারুদে আগুন লেগে, সেই আগুনে মারা গেলেন শের শাহ। 5 বছর কিন্তু সব অর্থে অসাধারণ একটি যুগ। ভিনসেন্ট স্মিথ বলছেন, but for শের শাহ there would have been no reign of আকবর। আকবর তার শাসন প্রণালীতে একেবারে শের শাহকে অনুসরণ করেছে। শের শাহ অনেক, আমরা তো জানি, বিখ্যাত হলে সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের জন্য, হ্যাঁ, ডাক প্রথার উন্নয়ন করেছিলেন, উন্নতি করেছিলেন, ঘোড়ার ডাক প্রবর্তন করেছিলেন ইত্যাদি, অনেক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কথা বললাম। তো সেই ক্ষেত্রে এই যে রাজস্ব আদায়ের সুবিধার ব্যাপারেও তিনি চিন্তা করছিলেন, কিন্তু তো মাত্র 5 বছর। তারপরে তিনি মারা যান। তার উত্তরসূরিরা তারা রাজা হলেন, মানে বাদশাহ হলেন। তারপরে যেমন হয়, প্রথম দিকে ভালোই চলছিল, শেষ দিকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল তারা। হুমায়ুন আবার দিল্লি দখল করলেন, সেটা হচ্ছে 1955-তে।
এরপরে শেরশাহর পরে যিনি ছিলেন ইসলাম শাহ সুরি, তিনিও খুব ভালো ছিলেন। প্রথম থেকে যারা তারা শেরশাহর অনুসরণ করেই করতেন। তারপরে 1955-তে হুমায়ুন আবার দিল্লি দখল, কিন্তু কয়েক মাস 1956-তেই সিঁড়ি লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা গেল। মাত্র 13 বছরে আকবর রাজা। সেই সুযোগে আকবর নাবালক, 13 বছর, তার অভিভাবক হলেন বাইরাম খান, একটা ডামাডোল। সেই সময় হিন্দু রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য, ইতিহাসে আমরা তার নাম করেছি হিমু, তিনি দিল্লি আক্রমণ করলেন। কিন্তু যুদ্ধে পরাজিত হলে একটা তীর এসে লাগে তার চোখে, হাতি পালিয়ে যায়, তাকে নিয়ে সরে যায়। তারপরে যখন ফিরে আসে তখন ছত্রভঙ্গ সৈন্যদের তিনি একত্র করতে পারলেন না, তিনি পরাজিত হন এবং তার মস্তকচ্যুত করা হয়। এই নিয়ে আবার অনেক ইতিহাসের কথা আছে, আমি সে সময়ের মধ্যে যাচ্ছি না। তাহলে 1556-তে আকবর সিংহাসনে আরোহণ করলেন। এই সময়টা ক্রুশিয়াল। বলা হচ্ছে বাঙালিরা ওই যে আবদার বা দাবি করছিল যে তাদের একটি অব্দ চাই, ফসলি বারস, ফসলি বছর চাই, সেইটি আকবর করে দিলেন। কি করে দিলেন? বললেন ঠিক আছে, তোমাদের নতুন বছর চাও তো, নতুন বছর দিলাম। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, হ্যাঁ, সম্রাট হয়ে তিনি করে দিলেন। কি করে দিলেন? নতুন বছরের একটা উপলক্ষ দরকার। এই যে শকাব্দ, হর্ষাব্দ, চৈতন্যানন্দ, এই চৈতন্যাব্দ, নানকাব্দ, হ্যাঁ, এই সবগুলিরই তো একটা উপলক্ষ দরকার। তো তো সেই উপলক্ষ একটি দরকার। সেইখানে কি বললেন? উপলক্ষ খুঁজে পাচ্ছেন না। তখন তারা, মানে আকবর বললেন আর কি, এটা আইনি আকবরী অনুযায়ী বলা হচ্ছে যে তখন তো ওই হিজরি সনে চলছে, তো তাহলে হিজরি সন তখন হলো 963 হিজরি চলছে। আকবর করলেন, এটা আইনি আকবরীর কথা, তোমাদের এই বঙ্গাব্দ ঠিক আছে 963, ঠিক আছে 963 বঙ্গাব্দ হলো, তার মানে হিজরিটাকেই বঙ্গাব্দ করে দেওয়া। বলবে যে তাহলে তো তফাৎটা কি হলো, সেই হিজরি না, 963 বঙ্গাব্দ করে দিলাম, এটি হবে সৌরবর্ষ। তোমরা সৌরবর্ষ ধরবে, এটি 963 সৌরবর্ষ। এখানে একটি কথা একটু বলে রাখি, আভিধানিক চূড়ামণি হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষে কিন্তু ওটাকে 969 বলেছেন। যাই হোক, তো
হয়ে গেল বঙ্গাব্দ। কিন্তু মজাটা হলো যে 969 বাংলা সন তো হলো, কিন্তু হিজড়িতে হচ্ছে চান্দ্র মাস, আর বঙ্গাব্দ তো সৌর মাস। তার মানে ওই যে ওই রকম ভাবে আর কি, একেবারে নির্দিষ্ট সময়ই আসবে। এখন চান্দ্র মাস আর সৌর মাসের মধ্যে পার্থক্য হয় 1 বছরে 11 দিন। মানে হিজড়ি বছরের থেকে, চান্দ্র বছরের থেকে সৌর বছর মানে বঙ্গাব্দ 11 দিন বেশি। 963 বছর তো, 963-কে এবার 11 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে? 1593 দিন বেশি হচ্ছে। 1993 বছর হচ্ছে প্রায় 29 বছর। তাহলে 29 বছর বেশি তো। এখন হিজড়ির জন্ম হচ্ছে 622, 622 থেকে 29 বাদ দিই, কি দাঁড়িয়ে যাচ্ছে? 593। তার মানে দাঁড়িয়ে গেল বাংলা বছর হিজড়ি প্রবীণ। হিজড়ি হলো আগে, এই বঙ্গাব্দ হলো আগে 593, হিজড়ি হচ্ছে পরে 622। বাংলা প্রবীণতর হয়ে গেল। এখন এই যে মুশকিলটা, এই দিকে হিসেব মোটামুটি দাঁড়িয়ে গেল, ঠিক আছে। 593 এই জন্য বাদ দিলে এখানে 593 না 94, কখনো 500, এমনিতেই 593 94 হয়। ওই ইংরেজির সঙ্গে সঙ্গে দেখবেন একই বছরে তো দুটো সন পড়ে যায়। আর তাছাড়া ওই বঙ্গাব্দ, ওই ওই যে আগে বললাম হিসেব আছে, কবে শুরু, কবে ইয়ে, এই সমস্ত ইয়ে থেকে ঠিক কখন শুরু হলো, এইসব নানান ইয়ে করতে করতে গিয়ে ওই 593 94 এরকম ইয়ে 593 যোগ বিয়োগটা 593 94 হয়ে যায়। সে হোক, ঠিক আছে, এদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হচ্ছে এবার আমাদের অন্য প্রশ্ন হচ্ছে, আকবর কি সত্যি এটি করেছিলেন? প্রথম, আকবর তখন মাত্র নাবালক, 19 বছর, 13 বছর বয়স। তিনি কি এত পরিণত মনের ছিলেন? 1 নম্বর। আর তখন কিন্তু তার অভিভাবক হচ্ছেন বৈরাম খাঁ। তারপরে আমরা দেখব বৈরাম খাঁ মক্কা যাবেন, পথে গুপ্ত ঘাতকের হাতে তার মৃত্যু হবে। কাজে আমরা বুঝতেই পারছি এই মৃত্যু নিয়ে কিছুটা সন্দেহ তো আমাদের মনে আসে। আকবর নিজের হাতে শাসন নেবে, কিন্তু ওই সময়ে আকবর নিজের থেকে একেবারে করে দিলেন। আমাদের মনে হয়, বিশেষ করে আমারও মনে হয়েছে যে আকবর পক্ষে ওইটি তখন করাটা মুশকিল ছিল। এটি আবুল ফজল পরে বলে দিয়েছেন, পরে তো করে তো মানে যারা বসংবদ মানুষ, হ্যাঁ, সভাসদ, তারা, তিনি আবার নবরত্নের একজন, তিনি আইনে আকবরী লিখেছেন, আকবরকে একটু মহিমান্বিত করেছেন, করতেই পারে। তাহলে কে করলো? খুবই স্বাভাবিক, বাংলা শাসনকর্তা করেছে। বাংলা শাসনকর্তা কে? সঙ্গে সঙ্গেই তো আর বাংলা শাসনকর্তা পরিবর্তন হয়নি, পরিবর্তন হতে সময় লেগেছে। মোগলদের ডেপুটি, ডেপুটেড পার্সন তো পরে আসবে। তখন তো শের শাহের বংশধররাই বা শের শাহের ডেপুটেড পার্সন যারা, তারাই করছিলেন। সেই সময়টাতে দিল্লিতে কি হচ্ছে, কত দূরে বাংলাদেশের মানুষ, হ্যাঁ, অত
যে দিল্লিতে গোলযোগ চলছে, তার জন্য আমাদের দাবি বন্ধ রাখবো, সেটা কি আর হয়? তারা দাবি জানিয়ে এসেছে। সেই সময়কার যিনি শের শাহের বংশধর ছিলেন, তিনি ওই শের শাহের প্রদর্শিত পথেই তো তারা প্রশাসন চালাতেন। তারা করে দিয়েছেন এটা, করে হয়তো নিয়ম অনুযায়ী দিল্লিতে জানিয়ে দিয়েছে। দিল্লিতে যে থাকবে জানাতে হবে, জানিয়ে দিয়েছে। তাদের দিল্লিতে অ্যাপ্রুভাল আসতেও পারে, নাও আসতে পারে, তো চালু হয়ে গেছে। কাজেই এটি মনে হচ্ছে সেই অর্থে আকবরের নামে। আর একটা কারণ, যদি আকবরই করতেন তাহলে আকবর 963 বঙ্গাব্দ করতেন না, 1 বঙ্গাব্দ করতেন। কেননা অব্দ প্রচলনের জন্য তো একটা ঘটনা দরকার। সেই ঘটনাটি কি? সামনেই তো ছিল আকবরের রাজ্যাভিষেক। আকবরের রাজ্যাভিষেকে বঙ্গাব্দ 1 অবশ্য নয়, হতো 0, কারণ প্রথমটা তো হয় না, প্রথমটা 0, পরেরটাতে 1 হয়, তার সেখান থেকে বঙ্গাব্দ চালু হতো। তার 963 করতে যাবেন কেন? অতএব খুব সঙ্গত কারণেই মনে হচ্ছে যে এটি আকবরের প্রবর্তিত নয়। এখন বর্তমানে আবার যেটি খুবই চালু হয়েছে, সেটি নানান কারণে। একটা বিশেষ কারণ তো হচ্ছে যে আমরা সবকিছুতেই হিন্দু সংশ্লেষ আমরা খুঁজছি, এবং এটি ভালো সুযোগও পাওয়া গেছে। সেটি হচ্ছে কি না, সেই সময় শশাঙ্ক, কাজে শশাঙ্ককে যদি আমরা বলি যে শশাঙ্ক তিনি এটি চালু করেছিলেন, তাহলে বেশ লাগসই হয়। অনেক ধীমান ব্যক্তিও কিন্তু এইটি মানতে ইচ্ছুক। কিন্তু এখানে একটি মুশকিল আছে, এটা হচ্ছে কি, শশাঙ্ক কিন্তু সেই অর্থে বাংলার রাজা নন। বাংলার বঙ্গাব্দ করবেন কে? বঙ্গের রাজা, বঙ্গের অধিবাসীদের জন্য, তাই তো। শশাঙ্ক সাধারণ অর্থে বাংলার রাজা হলেও তার সাম্রাজ্যের নাম ছিল গৌড় সাম্রাজ্য। তিনি গৌড়ের সম্রাট। যদি তিনি করতেন তাহলে বঙ্গাব্দ বলা হতো না, এটিকে গৌরাব্দ বলা হতো। আরেকটি হচ্ছে যে শশাঙ্কের সময়টা নিয়ে একটু গোলমেলে ব্যাপার আছে। ডিসি সরকার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিকরা শশাঙ্ক নিয়ে যারা কাজ করেছেন, তারা কেউ বলেন শশাঙ্ক 590 থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে সময়টা লাগসই হয়ে যায়। কিন্তু আরেকটিতে আবার বলা হচ্ছে যে তিনি সিংহাসনে আরোহণ করেনি 594, সেটা আবার ঠিক নয়। কেউ বলেন 590 থেকে 94 এর মধ্যে। আরেকটি হচ্ছে মতান্তরে 600 থেকে 637। সব মিলিয়ে আবার কেউ বলেন 590 থেকে 625। তাহলে এখানেও সেই একই কথা, শশাঙ্কই বা মাঝখান থেকে ওই রকম একটা বছর করে দেবেন।
অব্দ এক দিয়ে শুরু হবে বা শূন্য দিয়ে। কাজে শশাঙ্ক দাবিও সেই অর্থে টিকবে না বলেই আমার ধারণা। কাজে আমি আমার মতেই স্থির থেকেছি, এটি শের শাহের বংশধরদেরই কৃতিত্ব তাদের, এবং শের শাহের প্রদর্শিত প্রশাসনিক পথে। সেই জন্য শের শাহই হচ্ছে ওই যে বাট ফর দি রেন অফ শের শাহ দেয়ার উড হ্যাভ বিন নো রেন অফ আকবর। কাজে এই পর্যন্ত মোটামুটি আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু এইবার মুশকিলটা হচ্ছে যে এই যে বাংলার যে তারিখ, এই তারিখ নিয়েই তো মুশকিল আছে। এই তারিখ নিয়েই তো মুশকিল। বাংলা পঞ্জিকা, বাংলায় দুটো পঞ্জিকা চলে, দৃক সিদ্ধ আর একটি অদৃক সিদ্ধ। দৃক সিদ্ধ একটি, সেটি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত। অদৃক সিদ্ধ চলতি কথায় আমরা বলি গুপ্তপ্রেস। এখানে তাদের যে হিসেব, হিসেবে কিছু পার্থক্য আছে। সেইখানে দেখা যায় যে তিথির সময়ের গোলমাল হয়। দুর্গাপুজোর সময় দেখা যাবে যে এক সময়ে একজনের হয়তো দুপুরবেলা সন্ধে পুজো, আরেকজনের হয়তো রাত্রিবেলা। আবার 1962-তে বোধ হয় দুর্গাপূজা পড়ে গেল, দুটো দুর্গাপূজা। আমাদের জ্ঞানে ওটি হচ্ছে প্রথম আমরা দেখলাম দুটো দুর্গাপূজা। একটি দুর্গাপূজা অনেক আগে হয়ে গেল, রামকৃষ্ণ মিশন তারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানেন। আমাদের এই কলকাতার হাজার মোড়ে হাউস অফ অ্যাস্ট্রোলজি, সেখানে তারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানেন। কুচবিহারের মদন বাড়িতে বিশুদ্ধ সিদ্ধান্ত মানা হয়। কুচবিহারে যেটা রাজবাড়ির পুজো, সেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত, সেখানে দুটো পুজো। আবার অনেক পরে 1900 বোধহয় ওই 80-81 এরকম সালে আবার দুটো পুজো করেছিল। তো কাজে সেইখানে এই পঞ্জিকার গোলমাল আছে। এ তো গেল আমাদের এখানকার। সারা ভারতবর্ষে 30টি পঞ্জিকা চালু আছে। এই পঞ্জিকা গুলোকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার করার কথা ভাবলেন বৈজ্ঞানিক ডক্টর মেঘনাথ শাহ। তিনি সরকারকে বললেন, সরকার অবশেষে অনেক কথার পরে শেষমেশ একটা পঞ্জিকা সংস্কার কমিটি তৈরি হলো। সেই সংস্কার কমিটিতে স্বাভাবিকভাবে চেয়ারম্যান ছিলেন মেঘনাথ সাহা, অন্য সদস্যরা ছিলেন এসি ব্যানার্জি, কে দপ্তরি, গোরখ প্রসাদ, এনসি লাহিড়ী, JS কার্তিকার, আর যুক্তরাষ্ট্রের রয়্যাল অ্যাস্ট্রোনমার অটো নিউপেবাওয়ার, তিনি বিশেষ উপদেষ্টা। রিপোর্ট দিলেন তারা, সরকার সেই রিপোর্ট গ্রহণ করলো ঠিক, কিন্তু গ্রহণ করলেও পঞ্জিকা সংস্কার করা বা পঞ্জিকা প্রবর্তন করা কিন্তু খুব কঠিন।
এতগুলো রাজ্যে এতগুলো মতের একসাথে এনে করা খুব মুশকিল। প্রথম যেটি পার্থক্য যেটি করা হলো সেটি হলো সায়ন আর নিরায়। আমাদের যে হিন্দু মতে পঞ্জিকা যে হিসেব করা হয় সেটি হচ্ছে নিরায়ন, সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোনমিতে তারা করে সায়ন পদ্ধতি। সায়ন মানে অয়ন, অয়ন মানে মুভমেন্ট, মুভমেন্ট মানে মহাবিষুব যেটাকে বাসন্তী বিষুব বলে, মোটামুটি 21শে মার্চ, দিন রাত সমান। ওই ঋতুচক্র যে ঘুরছে সেই অয়ন মানে গতি, সেইটা ধরে। আর সূর্য সিদ্ধান্ত হচ্ছে কি স্থির, গ্রহ নক্ষত্র একটা স্ট্যাটিক, সেই জন্য এটাকে বলে নিরায়ন পদ্ধতি। এই সায়ন পদ্ধতিতে এইখানে তারা কতগুলি সংস্কার তারা করলেন। সেই সংস্কারে যেমন বছরে 365 দিন ঠিকই, লিপিয়ারে 366 দিন হবে, সেটাও ঠিক। চৈত্র মাস থেকে হ্যাঁ বছর শুরু হবে, বছর শুরু হবে চৈত্র মাস থেকে। আমাদের বৈশাখ যেটাকে আমরা বলি, দেখবেন কোন জায়গাতে এই বলে দেখাচ্ছে ভারতীয়, এটা কিন্তু এই হিসেব নয়, এর পরে অনেক পরের হিসেব। সেখানে তিনি বললেন তারা চৈত্র মাস থেকে, তাহলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এগুলো হচ্ছে 30শে মাস। তারপর থেকে 31শে মার্চ, আশ্বিন থেকে বৈশাখ পর্যন্ত। লিপিয়ারে চৈত্র হবে 31 দিন। আর তিনি বললেন যে হিসেবের গোলমালে আমাদের উৎসবগুলো 23 দিন হেরফের রয়ে গেছে, 23 দিন পিছিয়ে গেছে। এইটাকে সংস্কার করা দরকার। শুধু আমাদের নয়, বাংলার নয়, ভারতবর্ষের সমস্ত উৎসবই সেই, এগুলো ছিল তার রেকমেন্ডেশন, প্রস্তাব, এগুলো করতে হবে। আর দিন 12টার সময়, যেমন ইংরেজির মতে দিন কিন্তু ওই রাত্র 12টার থেকে ধরতে হবে। এইবার তিনি শুধু এখানেই থামলেন না, তিনি ভারত সরকারকে বললেন তোমরা জাতিপুঞ্জে বলো ইউনেস্কোতে যে পৃথিবীর পঞ্জিকা সংস্কার করা হোক। যদিও তখন ভারতবর্ষ নতুন রাষ্ট্র হলেও বিশেষ কারণে, বিশেষ করে শ্রী নেহেরুর বৈদেশিক নীতির জন্য, পরবর্তীকালে আমরা দেখব পঞ্চশীল ইত্যাদি তিনি করলেন, সেখানে কিন্তু ভারতবর্ষ একটি সমীহের স্থান কিন্তু পৃথিবীতে আদায় করে নিয়েছিল। এত নতুন রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যথেষ্ট সমীহ আদায় করেছিল। ফলে যদি চেষ্টা করা হতো, হয়তো বা
করা যেত, কিন্তু স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে তখন বৈদেশিক নীতি বা বৈদেশিক আরো অন্য এত সব ঘটনা বা মানে প্রয়োজন ছিল, হয়তো বা তখন আমাদের সরকার ভেবেছেন যে এখন এটাকে নিয়ে না গেলেও হয়। এটা তাদের প্রশংসা করছি না আমি, কেননা সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে কিন্তু ইউনেস্কোর যে কার্য, যতই টার্মোয়েল হোক না কেন, ইউনেস্কো কিন্তু তার কাজ তার মতন করে চলে, ফলে ইউনেস্কোতে তোলা যেতই, কিন্তু যাই হোক সেটা হয়নি, কাজেই সেটা আর বলে লাভ নেই। এখন এই হলো আরেকটা বড় কথা তিনি বললেন, শকাব্দকে মেনে নিতে হবে। শকাব্দ, এই শকাব্দটি কি? শকাব্দটি হচ্ছে যে শক, শক বললি আমরা কি বুঝি? কুষাণ রাজ, কনিষ্কের কথা, কনিষ্ক প্রবর্তিত। আবার এর অন্য একটি মত আছে যে শালীবাহন, শালীবাহন আবার শকারই। শালীবাহন শককে এবং বলে বিক্রমাদিত্যকে অনেক হারিয়েছিলেন। শালীবাহন শকাব্দ প্রচলন, দুজনে সিংহাসন আরোহণ। এইখানেই শাল কথাটা বলেছিলাম, যে শাল কথাটা কোত্থেকে এলো। শাল হচ্ছে, সময় আমাদের হয়ে গেছে, শাল হচ্ছে ফার্সি শব্দ। শাল মানে সংবৎ, বছর। অনেকে বলেন ওই যে শালীবাহনের প্রবর্তিত শব্দ, শালীবাহনের থেকে শাল, আল বসায় আকার ল, সেটি চলতি কথায় বা কথায় দন্ত সহায়কার ল, শাল এসেছে। এখন দুটো বাংলা তো, এই যে কি বলে আমার মেঘনাদ সাহার মতো পুরো, পুরো কেন পালিত হলো না। এদিকে বাংলাদেশ আর আর ওইখানে দেখা যাচ্ছে যে এই হিসেবে পয়লা বৈশাখ পাল্টে যায়, কখনো 14 তারিখে পরে, কখনো 15 তারিখে পরে। 14 তারিখ 15 তারিখে পয়লা বৈশাখ পরে, এটা দেখা যায়। এই আমাদের হাল আমলেই আমরা দেখেছি যে পয়লা বৈশাখ এবছর তো আমাদের 14 তারিখে হয়েছে, কিন্তু 22 তারিখে 2022-এ 15-তে পড়েছিল, 23-এ 15 তারিখে পড়েছিল, 14-তে 14 এপ্রিল পড়েছিল, 25-এ 15 এপ্রিল পড়েছিল, 26-এ 14 এপ্রিল। বাংলাদেশ বলো না বাবু, ও পয়লা বৈশাখ 14 এপ্রিল করতে হবে, কেননা বাংলাদেশে এটি জাতীয় উৎসব। বিশেষ করে সেই ছায়ানট, আপনারা তো এবার মানে বর্তমান হালের যে সমস্ত ঘটনা ঘটে গেছে তাতে ছায়ানটের কথা জানতে কারোর আর বাকি নেই। সেই বিখ্যাত গাছের তলায় পয়লা বৈশাখ দিয়ে শুরু হয়েছিল সঞ্জিদা খাতুন, সেই ইয়ের ছায়ানট তারা, তারপরে বিরাট বাড়ি হয়েছিল, আলা বলতো তাদের কি বিধ্বংসী অবস্থা হয়েছিল তাদের। তো সেই তারা এটাকে একটা জাতীয় উৎসব করে দিলেন। তখন তারা বললেন যে এটি এটি 14 এপ্রিল করতে হবে,
15 এপ্রিল চলবে না। ওরা তখন করলেন কি, শহীদুল্লাহ নাম আপনারা জানেন, তাকে চেয়ারম্যান করে একটি কমিটি করলেন। তারা কিছু পরিবর্তন করে, সেই ডিটেলস বলার সময় নেই, তারা করলেন কি, এমন করলেন যে 14ই এপ্রিল। এটি কিন্তু পরে এসপি পান্ডে কমিশন ভারতবর্ষও করেছিল, কিন্তু সেই পান্ডে কমিশনও কিন্তু অনেকগুলো রেকমেন্ডেশন দিয়েছিল। তার কিছু কিছু মোটামুটি তারা ওই মেঘনাথ সাহার পথটা ধরেছিলেন, কিন্তু তারা আবার নিরায়ণ পদ্ধতিতে ফিরে এসেছিলেন, কেননা দে ওয়ান্টেড কম্প্রোমাইজ। এই তো আমাদের তো অবস্থা, না তাই কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ এসপি পান্ডে কমিশনে জ্যোতিষীদের রাখা হলো, বিভিন্ন ধর্মের প্রবক্তাদের রাখা হলো, করে একটা ইয়ে করে তারা করলেন যে না, 14ই এপ্রিল করা। তাদের রেকমেন্ডেশন কিছু কিছু মানা হয়েছিল, যেটা নাকি যেটা হয় মানে ভারতবর্ষের যে ওই যে ভারতীয় যেটা বলি আর কি, আমরা দেখবেন যে ভাব বলে লেখা থাকে সেইখানে, যে সেটা হচ্ছে ওই পান্ডে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী। পান্ডে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী তারা এটাকে করেছেন। তার অনেক পরে আবারও একটি কমিশন হয়েছিল। সেই কমিশনে 14ই এপ্রিলকে ইয়ে করা আছে, আপনার 1লা বৈশাখ করা আছে, কিন্তু সেটি সরকার গ্রহণ করলেও পঞ্জিকা গ্রহণ করেনি। ফলে পঞ্জিকাতে আমাদের এখনই এই 14-15 এটি চলতেই থাকবে। ওদিকে বাংলাদেশেও আনসারুজ্জামান কমিটি হয়েছিল, এরপরেও এই আমাদের শহীদুল্লাহ কমিটির পরেও তারাও আরো কিছু সংস্কার করেছে। যাই হোক, সেই সংস্কার অনুযায়ী মানে হয়নি। বাংলাদেশে অন্তত ওই 14ই এপ্রিল 1লা বৈশাখ সেটি তারা মানে, কিন্তু আমাদের এখানেও নতুন যে কমিটি, তারা ওটা বোধহয় খুব সম্ভব 2023-এ হয়েছিল, সেখানে তারা ওই এমন করেছিল যে 14ই এপ্রিলই হবে, কিন্তু সেটা পঞ্জিকাকারদের দিয়ে বানাতে পারেনি। ফলে এখন আমাদের এই অবস্থাতে চলছে। কিন্তু এটা ঠিক যে বঙ্গাব্দ আমাদের একটি আছে, যেভাবেই হোক সেই বঙ্গাব্দ আমরা পেয়েছি, এবং এই বঙ্গাব্দটি আমরা পালন করি, এবং এই বঙ্গাব্দে আমরা ভালো খাওয়া দাওয়া করি, ভালো জামা কাপড় পরি। এখন পরি কিনা জানি না, কোন কাজে যখন থেকে আমি যখন কুচবিহারে ছিলাম, কুচবিহারে স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজেরা ছোট ছোট কার্ড বানাতো, সেই কার্ডগুলো ওরা রাস্তায় বিক্রি করতো। আমি নিজে তাদের উৎসাহ দেওয়ার জন্য কার্ড কিনেছি, হ্যাঁ, এবং সেইগুলো সবাইকে দিয়েছি। এইরকম বিভিন্ন জায়গাতে এই ইয়ে হতো। এবং 30শে চৈত্র মানে চৈত্র সংক্রান্তি এবং 1লা বৈশাখ মিলিয়েই উৎসব হতো সেখানে। চৈত্র চৈত্র সংক্রান্তিতে ওই সময় অনেক সময় আবার কাল বৈশাখী আসে। শ্রী রবীন্দ্রনাথের বর্ষ শেষে আমরা দেখেছি, সেই চৈত্র সংক্রান্তিতে বর্ষ শেষে ঋতুরিশানের কুঞ্জ মেঘ ধেয়ে চলে আসে, বাধা বন্ধ হারা দিনান্তের বেণুকুঞ্জি নীলাঞ্জন ছায়া সঞ্চরিয়া হানি দীর্ঘধারা বর্ষ হয়ে আসে শেষ। সেই যে ইয়ে মাঝে মাঝে আসে, সেখানে আমাদের মহিতলাল মজুমদার তার সুন্দর লিখেছেন যে এত যে ভীষণ তবু তারে হেরি ধরার ধরে না হর্ষ, তারই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে কালকরের পুজো হতো। কালকর মানে কাল পুরুষ।
এবং সেখানে মনে আছে পুরুষরা এক হাতে খই টান টান করে, বা হাতে খই ছাই, ডান হাতে খই, পা ফাঁক করে, হ্যাঁ, শত্রুর মানে ছাই দিত প্রথম, বা হাতের ছাই, শত্রুর মুখে ছাই, মিত্রের মুখে খই, এই দিত। কিন্তু রবীন্দ্রনাথ কি বলেছেন? গুরুদেব বলেছেন না, পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি অন্যরকম। কি? বন্ধু হও শত্রু হও, যেখানে যে কাহরাও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরসের সাথে পুরাতন